শুভেচ্ছা। নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা থেকে সাথে আছি আমি কাজী রুনা। 7.62 রাইফেল আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে এমন একটি প্রাণঘাতী অস্ত্র হলো এই 7.62 রাইফেল। এই অস্ত্রটি নিয়ে বাংলাদেশের নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গেছে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে এই রাইফেল বেসামরিক জনতার হাতে ছিল এমন বক্তব্য দিয়ে নেটিজেন পাড়াকে উত্তাল করে দেন অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা। কিভাবে এমন প্রাণঘাতী অস্ত্র সাধারণের হাতে এসেছিল? এমন প্রাণঘাতী অস্ত্র যদি সত্যি অবৈধভাবে সন্ত্রাসীদের হাতে থাকে তাহলে সেটি আগামী দিনে বাংলাদেশের জন্য এক বিরাট আতঙ্কের বিষয় হতে পারে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 7.62 রাইফেল নিয়ে আলোচনাটি শুরু হয়েছিল উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের 12 আগস্টের এক বক্তব্যকে কেন্দ্র করে। আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে তিনি সেদিন গিয়েছিলেন সিএমএইচে। সেখানে তিনি সাংবাদিকদের কি বলেছিলেন শুনে আসি। যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে। এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট 7.62। তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক। এক তো পুলিশের হাতে আছে, ইউনিফর্ম তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয় নাই, তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। আরও নাকি এখানে তো মাত্র 7-8 জন, ওদের আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে। এটা খুবই মারাত্মক। তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি। এই সামরিক লোকজনের হাতে যে অস্ত্র ছিল সে ছবি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছিল, কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্য থেকে সুনির্দিষ্টভাবে দুটো পয়েন্ট পাওয়া যায়। 1 নম্বর পয়েন্ট হলো সিভিলিয়ান পোশাকে 7.62 রাইফেল ব্যবহার করে আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছিল। 2 নম্বর পয়েন্টে তিনি বলেছেন এর মেসিভ ইনভেস্টিগেশনের দরকার, কারণ বিষয়টি খুবই উদ্বেগজনক। এর ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন এ ধরনের অস্ত্র পুলিশ র্যাব ব্যবহার করে, এটি সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা নয়। 12 আগস্টের ডেইলি স্টারের এই সংবাদের শিরোনামটি দেখেন। সাখাওয়াত হোসেনের বক্তব্য ধরে পত্রিকাটি প্রশ্ন করেছিল ওই তরুণ কারা যারা পুলিশ র্যাবের ব্যবহার করা 7.62 রাইফেল বহন করেছিল। বিশ্লেষণের শুরুতে দেখে আসি 7.62 রাইফেল বাংলাদেশে লিগালি কারা ব্যবহার করে, কারণ বিষয়টি আমাদের বিশ্লেষণের জন্য খুবই দরকার আছে। বাংলাদেশের জন্য 7.62 রাইফেল নতুন কোনো অস্ত্র নয়। চমকপ্রদ তথ্য হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও রাইফেল ব্যবহৃত হয়েছিল এই 7.62। এমনকি বাংলাদেশ সমরাস্ত্র কারখানায়ও এটি তৈরি হতো। 7.62 মিলিমিটার সেমি অটোমেটিক রাইফেল T56 উৎপাদনের জন্যই বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা BOF চালু হয়েছিল 6 এপ্রিল 1970 সালে। BOF এর ওয়েবসাইটে বলা আছে 3 প্রতিরক্ষা বাহিনী ছাড়াও বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ এই অস্ত্র ব্যবহার করছে। তবে 7.62 রাইফেল বিভিন্ন ধরনের ও নানা দেশে তৈরি হয়। এবার দেখি বাংলাদেশ পুলিশ কবে থেকে এই অস্ত্র কিনছে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ওয়েবসাইটে দেখা যাচ্ছে 2018 সালের নভেম্বরে বাংলাদেশ পুলিশের জন্য 7.62 সেমি অটোমেটিক রাইফেল কেনার টেন্ডার দেওয়া হয়। খরচ হয় $55,000। এরপর 2019 সালের নভেম্বরে 15,000 রাইফেল কেনার জন্য খরচ হয় $79,000। 2023 সালের মে মাসে আরো 30টি 7.62 রাইফেল কেনা হয়। এছাড়া 2021 সাল থেকে বিভিন্ন সময়ে রাইফেলের গুলি, বাট সহ নানা সরঞ্জাম কেনা হয়।
এত 7.62 রাইফেল কেনার কারণ কি? নিউজের এই রিপোর্টটি দেখুন। 9 সেপ্টেম্বর 2023 সালে প্রকাশিত এই রিপোর্টটিতে বলা হয়েছে, মূলত দ্বাদশ সংসদ নির্বাচনের জন্যই এসব অস্ত্র কেনা হয়েছিল। হাসিনা সরকারের আমলে পুলিশের জন্য সবশেষ 7.62 রাইফেল কেনা হয় ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র 2 মাস আগে। সে দফায় $23,700 দিয়ে 50টি রাইফেল কেনা হয়। শুধু কি পুলিশ, আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীও 7.62 রাইফেল ব্যবহার করে? 2018 সালের এক রিপোর্টে দেখা যাচ্ছে, বাহিনীটি যে 3 ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে তার মধ্যে একটি হলো 7.62 রাইফেল। 300 থেকে 400 মিটার দূরত্বে এই রাইফেল ভয়ানক প্রাণঘাতী। এখন দেখার প্রশ্ন, অত্যন্ত প্রাণঘাতী এই অস্ত্র কিভাবে মানুষের হাতে গেল? 7.62 রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের, আমি দেখেছি একটা ছেলের এখানে লেগেছে, পুরো হাত ভেঙে চলে গেছে, হি ওয়াজ এমপিউটেড। সেই কথাটা আমি বলেছি যে আমি বলেছিলাম এই পুলিশের কাছে 7.62 রাইফেল কারা দিয়েছে এইটা প্রথম আমি তদন্ত করব, হাউ ইট কেম। এমনকি আমি এই কথা বলেছিলাম যে ছেলে মানে সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি দেখেছি, they were part of police, আমি সেটাও তদন্ত করার কথা বলেছিলাম। ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছেন এটি অনুসন্ধান করতে হবে। আমরা একটু বিশ্লেষণ করে দেখি কিভাবে এই রাইফেল অবৈধভাবে তরুণ বা সাধারণ জনগণের হাতে গিয়ে থাকতে পারে। প্রথম একটি বিষয় দেখে নেই, সেটি হলো হাসিনা সরকার আমলে গত কয়েক বছরে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেসব অস্ত্র উদ্ধার করেছে সেখানে 7.62 রাইফেল নেই বললেই চলে। তাহলে হঠাৎ করে আন্দোলনের সময় এই অস্ত্র কিভাবে সিভিলিয়ানের হাতে আসতে পারে? আমাদের গবেষণা বলছে কয়েকটি সূত্র থেকে আসতে পারে। প্রথম সূত্রটি নিয়ে কথা বলি, যেটি হলো, আপনাদের নিশ্চয়ই মনে আছে 5ই আগস্ট হাসিনার পতনের পর জীবন বাঁচানোর জন্য পুলিশ থানা ছেড়ে পালিয়েছিল। অরক্ষিত থানা থেকে বেহাত হয়ে যায় অস্ত্র ও গোলাবারুদ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে পুলিশের থানা আছে 639টি। এর মধ্যে ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর 450টি থানা জনরোষের শিকার হয়। লুট হয় পুলিশের 5,829টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে রাজধানীর থানাগুলো থেকে লুট হয়েছিল প্রায় 1,500 আগ্নেয়াস্ত্র। থানা থেকে লুট হওয়া এসব অস্ত্রের হাল হকিকত নিয়ে দৈনিক সমকালে 3 সেপ্টেম্বর একটি খবর প্রকাশিত হয়েছিল। সেখানে দেখতে পাচ্ছি 5ই আগস্ট দুপুরের পর থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে 1,147টি রাইফেল 7.62 বোরের। আবার লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে যৌথ বাহিনী যেগুলো উদ্ধার করেছে সেখানেও দেখা যাচ্ছে 7.62 রাইফেল আছে। বণিক বার্তার এই খবরটি দেখুন, যেখানে বলা হয়েছে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারের জন্য 4 সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর যে অভিযান শুরু হয়েছে সে অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে 7.62 বোরের রাইফেল আছে মাত্র 11টি। আমাদের আশঙ্কা, 5ই আগস্ট দুপুরের পর থেকে, মানে থানাগুলো লুট হওয়ার পর থেকে, কোনো আনসার সদস্যের উপর যদি আক্রমণ হয় তাহলে সেই আক্রমণ থানা থেকে লুট হওয়া 7.62 রাইফেল ব্যবহৃত হতে পারে। এমন আশঙ্কাকে আমরা উড়িয়ে দিচ্ছি না। আর যদি থানাগুলো লুট হওয়ার আগেই সিভিলিয়ানের হাতে 7.62 রাইফেল গিয়ে থাকে এবং সেটি দিয়ে হামলা করে থাকে, তাহলে সেটি কোথা থেকে এসেছিল? আমাদের গবেষণা বলছে এক্ষেত্রে দুটো সূত্রের দিকে নজর দেয়া যেতে পারে। প্রথমটি হলো আন্দোলনের সময় কারাগার থেকে লুট হওয়া অস্ত্র। চলুন ফিরে যাওয়া যাক। আন্দোলন চলাকালীন নরসিংদী কারাগার থেকে অস্ত্র লুট, কয়েদি এবং হাজতি পালিয়ে যাওয়ার ঘটনায় 19 জুলাই দুর্বৃত্তরা নরসিংদী জেলা কারাগারে আগুন দিয়েছিল। লুট করেছিল 85টি অস্ত্র। এই 85টি অস্ত্র থেকে পরে 56টি অস্ত্র উদ্ধার হয়েছিল। তারপরও ওই অস্ত্রগুলোই যে আনসারদের উপর হামলায় ব্যবহৃত অস্ত্র, মানে 7.62 রাইফেল, এমন আশঙ্কা আমরা উড়িয়ে দিচ্ছি। কেন? কারণ হলো কারারক্ষীরা শটগানের বাইরে
সাধারণত চাইনিজ রাইফেল ব্যবহার করে থাকে, কিন্তু সেটি হলো .303 বোরের। কারারক্ষীরা 7.62 রাইফেল সাধারণত ব্যবহার করে না। এমনকি কারাগার থেকে লুট হওয়া যেসব অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলোতে 7.62 রাইফেল আছে বলে গণমাধ্যমে কোনো খবর আসেনি। পাশের ছবিটি দেখুন। নরসিংদী কারাগারে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে ছিল এসএমজি এবং চাইনিজ রাইফেল .303 বোরের। তাহলে আর কোনো সূত্র আছে কি যেটার সাথে আমরা মেলাতে পারি সিভিলিয়ানের হাতে 7.62 বোরের রাইফেল যাওয়ার সম্পর্ক আছে? আছে একটি সূত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। সেটি হলো বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠী। বিভিন্ন সময় পত্রপত্রিকায় যেসব খবর প্রকাশিত হয়েছে সেগুলো বিশ্লেষণ করে দেখা গেছে পার্বত্য চট্টগ্রামে 5টি এবং মিয়ানমারে 7টি সন্ত্রাসী গ্রুপ আছে যারা বিভিন্ন পথ দিয়ে অবৈধভাবে অস্ত্র নিয়ে এসে কেনাবেচা করে। এসব সন্ত্রাসী গ্রুপ যেসব অস্ত্র চোরাচালান করে নিয়ে আসে তাদের মধ্যে 7.62 রাইফেলও আছে। তাদের আস্তানা থেকে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় চাইনিজ 7.62 বোরের রাইফেল উদ্ধার করেছে। গণমাধ্যমের ভয়ঙ্কর তথ্য হলো মিয়ানমারে বসে সন্ত্রাসীরা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলো নিয়ন্ত্রণ করেছে। নিয়ন্ত্রণ বজায় রাখতে মিয়ানমার সীমান্ত দিয়ে অস্ত্র পাঠানো হয়। খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের সঙ্গে ভারতের 281 কিলোমিটার এবং মিয়ানমারের 198 কিলোমিটার সীমান্ত আছে। পার্বত্য অঞ্চল সীমান্তে এই দুই দেশের সাথে অরক্ষিত সীমানা হলো 151 ও 133 কিলোমিটার, যেগুলো দুর্গম পাহাড়ি এলাকা। মিয়ানমারের 7টি বিদ্রোহী গ্রুপের অভয়ারণ্য এসব অরক্ষিত সীমান্তের আশেপাশের এলাকা। আপনাদের নিশ্চয়ই মনে আছে বান্দরবানের রুমা এবং থানচিতে 2024 সালের এপ্রিল মাসে পরপর ভয়ঙ্কর ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছিল। পার্বত্য অঞ্চলের নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ দিনে দুপুরে শুধু ব্যাংক ডাকাতিই করেনি, অস্ত্র লুট করেছিল। তখন গণমাধ্যমে বেশ কিছু খবর প্রকাশিত হয়েছিল কিভাবে এই সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে সমতলে অবৈধ অস্ত্র ছড়িয়ে পড়ে। তখন গণমাধ্যমগুলোতে খবর হয়েছিল মিয়ানমার ও ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর মাধ্যমে অস্ত্র কিনছিল পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র দলগুলো। দেশীয় কোনো সন্ত্রাসী গ্রুপ গণ আন্দোলনের সময় যদি ফায়দা লুটতে চেয়ে থাকে তাহলে তাদের হাতে ওই সময় 7.62 রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্র এসব সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে যাওয়া কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তবে এখানে একটি বিষয় বলে রাখি, আমরা কিন্তু অনুসন্ধান করিনি, বরং আমরা অতীতের ঘটনা ও সূত্রগুলো বিশ্লেষণ করে সম্ভাবনা ও আশঙ্কার কথা তুলে ধরলাম। যেহেতু সরকারের একজন উপদেষ্টা বলেছেন তরুণদের হাতে ওই সময়ে 7.62 রাইফেল ছিল, সে অস্ত্র তারা কোথা থেকে পেতে পারে সে সম্ভাবনা বিশ্লেষণ করা হয়েছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।